এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাস নেতা ইসমাইল হানিয়াকে চিঠি লিখেছেন মাসুদ পেজেশকিয়ান। সংলাপে বসতে আরব বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। উল্টো ইউক্রেনকে F-15 দিচ্ছে নেটো জোট। বাংলাদেশে হস্তক্ষেপ চায় না বেইজিং। এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন ঢাকার। শেখ হাসিনার সফর শেষে যৌথ বিবৃতি প্রকাশ। এবং ভারতে নিটের প্রশ্ন ফাঁস ব্যাপকভাবে ও সমাজ মাধ্যমে ছড়ায়নি, ফাঁস হয়েছে স্থানীয় পর্যায়ে। সুপ্রিম কোর্টে হলফনামায় জানালো সিবিআই। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া যে বার্তা পাঠিয়েছেন তার লিখিত জবাব দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি ফিলিস্তিনি জনগণের অধিকার আদায় ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি জেরুজালেম আল কুদসের মুক্তি পর্যন্ত ফিলিস্তিনি জাতির প্রতি ইরানের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় জানিয়েছেন। পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আপনি আমাকে অভিনন্দন জানিয়ে যে আন্তরিক বার্তা পাঠিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ফিলিস্তিনি জাতি এবং দখলদার ও বর্ণবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে তাদের লড়াইকে সমর্থন করার ব্যাপারে ইসলামী বিপ্লবের সুউচ্চ নীতিমালা ও লক্ষ্য এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির আদর্শ ও সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা মেনে চলাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার মানবিক ও ইসলামী কর্তব্য বলে মনে করে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি জাতির সমস্ত লক্ষ্য ও অধিকার আদায় এবং পবিত্র জেরুজালেম আল কুদস শরীফের স্বাধীনতা অর্জন না হয় ততক্ষণ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনের প্রতিরোধকামী জাতি এবং নিপীড়িত ও শক্তিশালী গাজাবাসী যে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছে এবং চলমান যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের যোদ্ধারা যে বীরত্বপূর্ণ সংগ্রাম করে যাচ্ছেন তার ফলে ফিলিস্তিনি জাতির বিজয় অবশ্যম্ভাবী এবং এ যুদ্ধে তারা ঐশী মদত পাবে বলে আমি নিশ্চিত বিশ্বাস করি। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার জন্য সুস্বাস্থ্য, ফিলিস্তিনি জনগণের জন্য সম্মান, প্রতিরোধকামী বীর মুজাহিদদের জন্য গৌরব, স্বাধীনতা ও ঐশী মদত এবং ফিলিস্তিনের মর্যাদাবান শহীদদের জন্য আল্লাহ তাআলার রহমত কামনা করছে। এদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের সাথে গঠনমূলক আলোচনায় বসার জন্য আরব বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এই ধরনের সংলাপ অপরিহার্য। গতকাল প্রকাশিত এক নিবন্ধে মাসুদ পেজেশকিয়ান একথা বলেছেন। শক্তিশালী ও উন্নত অঞ্চলের জন্য ঐক্য শীর্ষক নিবন্ধটি লন্ডন থেকে প্রকাশিত আল আরাবি আল জাদিদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আমি আমার ভাই, বোন এবং প্রতিবেশী দেশগুলোর সামনে কথা বলতে চাই যাতে আমরা একটি সংলাপের পথে আসতে পারি যার মাধ্যমে আঞ্চলিক দেশ ও সরকারগুলোর মধ্যে সহযোগিতা এবং ঐক্য জোরদার করা যায়। ড পেজেশকিয়ান শক্তিশালী আঞ্চলিক ভিত্তি গড়ে তোলার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি শক্তির যুক্তির চেয়ে যুক্তির শক্তির উপর নির্ভর করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব, আর এর জন্য প্রয়োজন গঠনমূলক ও লক্ষ্য নির্ভর সংলাপ। এই মন্তব্য কলামে ফিলিস্তিন প্রসঙ্গও টেনেছেন ড পেজেশকিয়ান।
ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট যে অভিযোগ করেছে তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। নেটো বলেছে ইরানের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি আজ এক বিবৃতিতে বলেছেন, নেটো জোট সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছে। নেটো জোটের নেতারা গতকাল দাবি করেন যে উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রসদ যোগাচ্ছে, যা মস্কোর প্রতি দেশ দুটির সরাসরি সামরিক সমর্থন। এর আওতায় উত্তর কোরিয়া ও ইরান রাশিয়াকে গোলা বারুদ এবং ড্রোন সরবরাহ করছে, যা ইউরো আটলান্টিক নিরাপত্তা ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং বৈশ্বিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে ব্যাহত করছে, এ ধরনের অভিযোগ করে নেটো। জবাবে ইরানের মুখপাত্র বলেন, ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমানে যে সমস্ত সংঘাত এবং ঘটনাবলী ঘটছে তা মূলত নেটোর উস্কানিমূলক নীতি এবং তৎপরতার সরাসরি ফসল, যার নেতৃত্বে রয়েছে আমেরিকা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, নেটো জোটের মিত্ররা প্রথমবারের মতো ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান পাঠাতে শুরু করেছে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়াকে পিছু হটানোর জন্য কিয়েভকে F-16 জঙ্গি বিমান দেয়া হচ্ছে। ব্লিংকেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও উন্নত যুদ্ধাস্ত্র দেওয়ার যে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন তার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 60টি F-16 জঙ্গি বিমান দেওয়ার ব্যবস্থা করেছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে অবস্থিত স্কুলগুলোতে বোমা বর্ষণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ও গোলা বারুদ ব্যবহার করেছে, ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। খান ইউনুসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে CNN এই তথ্য দিয়েছে। খান ইউনুসের স্কুলগুলোকে ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই। ইসরায়েলি আগ্রাসনে সম্প্রতি সেখানে 30 জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং 20 জনেরও বেশি আহত হয়েছেন। এর আগেও CNN গাজার আন-নুসাইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে নিক্ষিপ্ত বোমাবর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছিল যে এইসব অপরাধযজ্ঞে ব্যবহার করা হয়েছে আমেরিকার দেয়া গোলা বারুদ ও বিস্ফোরক। এখানেও সাম্প্রতিক ইসরায়েলি নৃশংসতায় হতাহত হয় 40 জনের বেশি ফিলিস্তিনি। এদিকে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন সরকার 500 পাউন্ড বা 227 কেজি ওজনের বোমা পাঠাবে ইসরায়েলের কাছে। এইসব বোমা ইসরায়েলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন, পাশাপাশি এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের সরকারি সফর শেষে এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক শেষে আজ ভোর রাতে দেশে ফিরেছেন শেখ হাসিনা। সফর শেষে ঢাকা বেইজিং 27 দফা যৌথ ঘোষণা দেওয়া হয়। যৌথ ঘোষণায় বলা হয়, ঢাকা বেইজিং উভয় পক্ষ একে অপরের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের মূল স্বার্থ, প্রধান উদ্বেগের বিষয়গুলোতে পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। চীনা পক্ষ দৃঢ়ভাবে বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভিশন 2041 এর অধীনে পরিকল্পিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং স্বাধীনভাবে তার জাতীয় অবস্থার সাথে উপযোগী একটি উন্নয়ন পথ বেছে নেওয়ার ক্ষেত্রে দৃঢ়ভাবে সমর্থন করে। ভারতে স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা নিটে প্রশ্ন ফাঁসের তদন্ত নিয়ে এবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে স্থানীয় পর্যায়ে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়েনি, ফলে তার ব্যাপক প্রভাব পড়ার কথা নয়। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পর অনেকটা চাপের মুখে পড়ে নিট
কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। তদন্তকারীরা এরই মধ্যে একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং বাংলাতে তল্লাশি অভিযান চলছে। তবে সিবিআইয়ের হলফনামায় প্রশ্ন ফাঁস হলেও সেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েনি বলে যে দাবি করা হয়েছে, তাতে নিটে ব্যাপক অনিয়মের যে অভিযোগ উঠেছিল সেটা খানিকটা হালকা হয়ে গেল বলে মনে করা হচ্ছে। কেন্দ্র এরই মধ্যে হলফনামা দিয়ে শীর্ষ আদালতকে বলেছে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্ত হয়েছে। পোশাকি ভাষায় বলতে গেলে আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছেন। তাতে বলা হয়েছে নিট 2024 পরীক্ষায় ব্যাপকভাবে অনিয়ম হয়নি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ভয় কি জিনিস তা জানে না হিজবুল্লাহর যোদ্ধারা। তিনি আরো বলেছেন, ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধ নিয়ে হিজবুল্লাহ নির্ভীক অবস্থানে রয়েছে। দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যদি আগ্রাসন শুরু করে তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা কঠোর জবাব দেবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ইসরায়েলের 30 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। এর বিপরীতে শত্রুদের অভিযান খুবই সীমিত পর্যায়ে রয়েছে। ফলে ইসরায়েলের সাথে যুদ্ধের ব্যাপারে হিজবুল্লাহর ভেতরে কোনো ধরনের ভয়ভীতি নেই বলে তিনি জানিয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা প্রাণ হারিয়েছে। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস তাল লাহাত এবং তার বয়স 21 বছর। নিহত ওই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর ম্যাগলান কমান্ডো ইউনিটে কর্মরত ছিল এবং মঙ্গলবার বিকেলে গাজার স্নাইপারদের গুলিতে সে নিহত হয়। এদিকে গতকাল গাজা সিটিতে যুদ্ধের সময় আলেকজান্দ্রোনি ব্রিগেডের 2 রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীতে যে সমস্ত তুর্কি নাগরিক কাজ করছে এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করেছে টার্কিশ ফ্রি কজ পার্টি। কুর্দি প্রভাবিত ও ইসলামপন্থী এই দলটির নেতা সারকান রামানলি সংসদে বিলটি উত্থাপনের পর বলেছেন, তুরস্কের যেসব নাগরিক ইসরায়েলে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করে এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর আগে ইহুদিবাদী ইসরায়েলে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছিল। যুদ্ধ শুরুর 9 মাসেরও বেশি সময় পর এখন সংকটের ব্যাপ্তি আরও বহুগুণে বেড়ে গেছে। গাজা যুদ্ধে ইসরায়েল অর্থনৈতিকভাবে কতটা ক্ষতির শিকার হয়েছে তা পর্যালোচনা করেছেন আমাদের ভাষ্যকার, আর পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। শ্রোতা বন্ধুরা, এখন চলুন ভাষ্যকারের সংবাদ ভাষ্যটি শোনা যাক। গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে কেবল রাজনৈতিক, নিরাপত্তা, সামরিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বরং অর্থনৈতিক দিক দিয়েও অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর আগে ইহুদিবাদী ইসরায়েলে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছিল। যুদ্ধ শুরুর 9 মাসেরও বেশি সময় পর এখন সংকটের ব্যাপ্তি আরো বহুগুণে বেড়েছে। গাজা আগ্রাসন শুরুর পর ইহুদিবাদী ইসরায়েল অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যার সর্বশেষটি ছিল 30 বছরের মধ্যে প্রথমবারের মতো মুডিস ক্রেডিট ইনস্টিটিউটের পক্ষ থেকে ইসরায়েলের ক্রেডিট রেটিং হ্রাস করা।
মুডিস একটি মার্কিন আর্থিক ও ব্যবসায়িক পরিষেবা সংস্থা যা বন্ড বাজার বিশ্লেষণ, সিকিউরিটি এক্সচেঞ্জ, সংকট ব্যবস্থাপনা এবং বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে থাকে। ইহুদিবাদী ইসরায়েল মুডিজের রেটিং স্কিমে যোগদানের পর প্রথমবারের মতো তেল আবিবের ক্রেডিট রেটিং A2 তে নামিয়ে দিয়েছে এবং সংস্থাটি এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ইসরায়েল উচ্চ স্তরের ভূ রাজনৈতিক ঝুঁকি, বিশেষ করে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার ঝুঁকির মুখে পড়েছে। যুদ্ধের কারণে ইহুদিবাদী মন্ত্রিসভার ঋণও বৃদ্ধি পেয়েছে এবং 2023 সালের তৃতীয় ত্রৈমাসিকের শেষে এটি প্রায় 1.08 ট্রিলিয়ন শেকেলে পৌঁছেছে এবং মনে করা হচ্ছে তখন থেকে যুদ্ধের প্রয়োজনে ঋণ গ্রহণ এবং তহবিল সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। গাজায় ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ অপরাধযজ্ঞ শুরু করার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করে যে তারা ইসরায়েলগামী জাহাজ চলাচলে বাধা দেবে এবং সেগুলোকে টার্গেট করে হামলা চালাবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব আক্রমণ আরো তীব্রতর হয়েছে এবং সামুদ্রিক বাণিজ্যের উপর ইহুদিবাদী ইসরায়েলের মোট বাণিজ্যের শতকরা 90%-এরও বেশি নির্ভরতার কারণে ইয়েমেনের এই পদক্ষেপ ইসরায়েলের উপর একটি ভারী অর্থনৈতিক ব্যয় চাপিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল পরিদর্শনকারী পর্যটকদের সংখ্যার জরিপে দেখা যায় যে 1995 থেকে 2023 সাল পর্যন্ত সময়ে প্রতি বছর গড়ে প্রায় 25 লাখ মানুষ ইসরায়েল পরিদর্শন করেছে, যার সর্বোচ্চ সংখ্যা ছিল 2019 সালে। ওই বছর 45 লাখ পর্যটক ইসরায়েল সফর করেন। ইহুদিবাদী ইসরায়েল 2022 সালে পর্যটন খাত থেকে $550 কোটি আয় করেছে। যাই হোক, আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর ইসরায়েলের পর্যটন শিল্পে মারাত্মকভাবে ধস নেমেছে। 2023 সালের অক্টোবর ও নভেম্বর মাসে ইসরায়েল ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা ছিল যথাক্রমে 89,000 এবং 38,000, যা ডিসেম্বরে শূন্যে পৌঁছে যায়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে নতুন করে কোনো কোম্পানি কাজ শুরু করেনি এবং 2023 সালে প্রায় 57,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে, যাদের বেশিরভাগই ছিল ছোট ছোট প্রতিষ্ঠান। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার দিক দিয়ে এই সংখ্যা ছিল 2022 সালের তুলনায় শতকরা 35% বেশি। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধে পাঠানোর জন্য 70%-এরও বেশি রিজার্ভ ফোর্সকে তলব করার ফলে এই সরকার কর্মী ও শ্রমিক ঘাটতির সম্মুখীন হয়। আর এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।